নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম সোনালি দিন। আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প সোনালি দিন। ও মশাই, উঠুন উঠুন। পিনাকি চোখ মেলে প্রথমে কিছুই বুঝতে পারল না। সে কোথায়? কে তাকে ডাকছে? এত নিচু মতন একটা লম্বা ঘর। খাকি পোশাক পরা লোকটি আবার বলল, কি মশাই, বাড়ি যাবেন না? তখন পিনাকি ধর্মর করে উঠে দাঁড়ালো। সে বাসের দোতলায় ঘুমিয়ে পড়েছিল। যখন পিনাকি বাসে উঠেছিল তখনও ভিড়ে গিজগিজ করছিল। দোতলাতেও দাঁড়িয়েছিল অনেকে। প্রায় অর্ধেকেরও বেশি রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে হঠাৎ সে একটা সিট পেয়েছিল। এখন বাসটা একদম ফাঁকা, গ্যারাজের মধ্যে ঢুকে আছে। লজ্জিত মুখ করে কন্ডাক্টরকে কিছু না বলে সে অতিরিক্ত দ্রুততার সঙ্গে নেমে গেল। পাদানির ঠিক নিচেই ছিল খানিকটা মাটি খোঁড়া, সেখানে জল জমা। পিনাকি না দেখে সেখানে ডান পা ফেলতেই তার প্যান্টে অনেকখানি জল কাদা লেগে গেল। যাক, এমন কিছু ক্ষতি হয়নি। বেশি রাত হয়নি, মাত্র 11:15। এর মধ্যে বাস গ্যারাজে ঢুকে যায়। জেগে থাকলে পিনাকির 9:30টার মধ্যে বাড়ি ফিরে যাওয়া উচিত ছিল। অনেকক্ষণ ঘুমিয়েছে তো। জায়গাটা কোথায়? মেলঘরিয়া নাকি? বাইরে এসে পিনাকি দেখল, না, পাইকপাড়া। তাহলে বেশি দূর নয়। এখন কি আর উল্টো দিকের বাস পাওয়া যাবে? এটুকু রাস্তা হেঁটেই যেতে হবে মনে হচ্ছে। সিগারেট খোঁজার জন্য পিনাকি পকেটে হাত দিল। তার পকেটে সিগারেট, দেশলাই, খুচরো পয়সা, একটা 2 টাকার নোট, কয়েকটা ঠিকানা লেখা টুকরো কাগজপত্র। কিচ্ছু নেই। প্যান্ট ও হাওয়াই শার্ট মিলিয়ে মোট 3টি পকেট একেবারে শূন্য। এতক্ষণ সে ঘুমিয়েছিল বাসের মধ্যে। কেউ না কেউ তুলে নিয়ে গেছে। চোর কি সিগারেট, দেশলাইও নেয়? কিংবা পকেট থেকে পড়ে গেছে। যাক, আবার ফিরে গিয়ে খুঁজে দেখার কোনো মানে হয় না। পিনাকি আপন মনে একটু হাসল। সে যে বাসের মধ্যে ঘুমিয়ে পড়তে পারে, এ কথা কেউ বিশ্বাস করবে? তার তো এখন খুবই চিন্তা ভাবনায় দুঃখিত মুখ করে থাকবার কথা। ফুটপাত ধরে কয়েক পা এগিয়েই পিনাকি দেখল সামনে একটা কলম পড়ে আছে। কলম নয়, ডট পেন। কোন রকম দ্বিধা না করে সে সেটা তুলে নিল। তার নিজের জিনিস হারিয়ে গেছে বা চুরি হয়েছে, সুতরাং রাস্তায় অন্যের হারানো জিনিস সে নেবে না কেন? পিনাকির চোখ খুব তীক্ষ্ণ। সে 11:15টার অন্ধকার রাস্তাতেও একটা ডট পেন দেখতে পায়। শীষটা ঠিক আছে কিনা একবার জন্যে এক টুকরো কাগজ পেলে ভালো হতো। তার পকেটে তো কিছুই নেই। একটা কাগজের খোঁজে এদিক ওদিক তাকালো, কিছুই চোখে পড়ল না। তখন শীষটা নিজের বাঁ হাতের তালুতে ঘষল কয়েকবার, বেশ জোরে। তবু কোনো দাগ পড়ে না। শুধু তাই নয়, ডট পেনটার একটা পাশ ফাটা। এটা হারায়নি, কেউ ইচ্ছে করে ফেলে দিয়ে গেছে। ঠিক এইখানেই কেন? পিনাকিকে ঠকাবার জন্য? তাছাড়া আর কি কারণ থাকতে পারে? সেই জন্যই অন্য কেউও এটা আগে তোলেনি। সবাই মিলে ষড়যন্ত্র করেছে পিনাকিকে ঠকাবার জন্য। কিন্তু পিনাকিকে ঠকিয়ে অন্যদের কি লাভ?
আর যাতে কেউ না ঠকে সেই জন্য পিনাকি রাস্তার পাশের একটা ড্রেন খুঁজে তার মধ্যে খুব যত্ন করে ফেলে দিল জিনিসটা। পিনাকি কারুকে ঠকাতে চায় না। তখন তার মনে পড়ে গেল একটা জ্যামিতির বাক্সর কথা। তার ছোট ভাই পল্টু ক্লাস 7-এ পড়ে। তার জ্যামিতির ইনস্ট্রুমেন্ট বক্স নেই বলে ক্লাসে বকুনি খায়। তাকে সেটা কিনে দেওয়া হয়নি। পল্টুর পড়ার বইগুলো কেনা হয়েছে কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকান থেকে। জ্যামিতির বাক্সর দাম 12 টাকা। কে যেন বলেছিল জ্যামিতির বাক্স কোথায় যেন পুরনো কিনতে পাওয়া যায়। সেই আশাতে নতুন কেনা হয়নি, পুরনো পাওয়া যায়নি। অন্ধকার রাস্তায় থমকে দাঁড়িয়ে পিনাকি একটা প্রতিজ্ঞা করে ফেলল। সে অনুচ্চ স্বরে বলল, পল্টু, তোকে আমি সামনের মাসেই ঠিক জ্যামিতির বাক্স কিনে দেবই দেব। নতুন হলদে রঙের সুন্দর বাক্স, ভিতরের জিনিসগুলো ঝকঝকে। প্রতিজ্ঞাটা করার পরে সে মনশ্চোখে দেখতে পেল পল্টুর বইপত্রের উপরে শোভা পাচ্ছে সেই বাক্সটা। পল্টু পড়াশোনায় ভালো, সে খুশি হবে। পিনাকিও আগে থেকে খুশি হয়ে গেল এবং জোরে পা চালালো। পিনাকিকে যেতে হবে দত্তবাগানের দিকে। তখন শ্যামবাজার পর্যন্ত হেঁটে গেলে ওদিকের বাস পাওয়া যেতে পারে, কিন্তু পিনাকির পকেটে তো একটাও পয়সা নেই। সুতরাং পাইকপাড়ার ভিতর দিয়ে কোনাকুনি পায়ে হেঁটে যাওয়াই সহজ উপায়। কিন্তু পিনাকি ঠিক সহজ পথটাতে গেল না। রানী হর্ষমুখী রোড থেকে সে একবার বাঁয়ে বেঁকল। এদিকের গলিঘুঁজি ধরে ঘুরে ঘুরে আবার বড় রাস্তায় পড়া যায়। এপাড়ার কুকুরগুলো বড্ড বেশি চেঁচায়। গলির মোড়ে পানের দোকানটা এখনো খোলা আছে। সেখানে দাঁড়িয়ে গুলদানি করছে 4-5টি ছেলে, প্রত্যেকের হাতে সিগারেট। সেটা দেখেই সিগারেটের জন্য মনটা আবার আনচান করে উঠল পিনাকির। কিন্তু কোনো উপায় তো নেই। ওদের কাছে একটা সিগারেট ধার চাইবে? অচেনা লোকের কাছেও নস্যি চাওয়া যায়, কিন্তু সিগারেট চাওয়া যায় না। পকেটে একটাও পয়সা নেই বলে কিন্তু পিনাকির তেমন বেশি দুঃখ হচ্ছে না। মোটে তো 2 টাকার কিছু খুচরো, যদি থাকতো 2000 টাকা। অবশ্য অত টাকা থাকলে পিনাকি বাসে না চেপে ট্যাক্সিতেই আসতো। বছর 2-এর মধ্যে পিনাকি ট্যাক্সিতে চাপেনি। প্রথম গলির পর আবার ডান দিকে বেঁকলে 7খানা বাড়ির পর রত্নাদের বাড়ি। গলিটা ফাঁকা একদম। রত্নাদের বাড়ি সবগুলো ঘরই অন্ধকার। এ তো বাড়ি নয়, পাখির বাসা। ওইটুকু একটা 3তলা বাড়িতে 7টি পরিবার থাকে। সবাই ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ জেগে থেকে কি বা করবে? পাখিদের মতনই সাধারণ মানুষও বেশিক্ষণ জেগে থাকে না, যদি না তাদের বাড়ির কোনো ছেলে পিনাকির মতো এখনো বাড়ি না ফিরে থাকে। রত্না তো ঘুমোবেই, কারণ তাকে খুব ভোরে উঠতে হয়। সে একটা সকালের স্কুলে পড়ায়, তাও যেতে হয় বউ বাজারে। প্রথম পিনাকি রত্নাকে পৌঁছে দেবার জন্য শ্যামবাজার বাস স্টপে দাঁড়িয়ে থাকতো খুব সকালে এসে। আজকাল আর হয়ে ওঠে না। তাছাড়া রোজ এক জায়গায় একটা নির্দিষ্ট সময় গিয়ে দাঁড়ালে কাছাকাছি লোকজনেরা চিনে যায়, তাতে বড় অস্বস্তি লাগে। রত্না 3তলায় কোন ঘরটাতে থাকে তা পিনাকি জানে, যদিও সে কোনোদিন রত্নাদের বাড়ির 3তলায় ওঠেনি। রত্নাদের মাত্র 2 ঘরের ফ্ল্যাট, 2 জন লোক। একদিন ভোরবেলায় পিনাকি দেখেছিল রত্না বৃষ্টির মধ্যে সম্পূর্ণ ভিজে গিয়ে বাস স্টপের দিকে হেঁটে আসছে। পিনাকি তখন পাশের দোকানের ছাউনির মধ্যে দাঁড়িয়ে। রত্না সেই বৃষ্টির মধ্যে বাস স্টপে গিয়ে দাঁড়িয়েছিল। বাসের দেখা নেই। পিনাকি ছাউনি ছেড়ে ছুটে এলো রত্নার কাছে। একটু বকুনি দিয়ে বলল, শুধু শুধু ভিজছো কেন? রাস্তার ধারে এসে দাঁড়াও। রত্না বলল, আর কি হবে, একদম ভিজেই তো গেছি। কেন ভিজলে? একটু অপেক্ষা করতে পারলে না? এই বৃষ্টি কি আর থামবে? কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। একটা ছাতা নাওনি কেন? থাকলে তো নেব। নেই? ছিল একটা বাবার, গোল বাঁকানো হাতল। ওই রকম ছাতা নিয়ে মেয়েরা বেরোয় না। এসব তোমাদের বাড়াবাড়ি, কাজ চললেই হলো। শুধু শুধু ফ্যাশন করতে গিয়ে বৃষ্টি ভেজার কোনো মানে হয়? রত্না তার ভেজা মুখ তুলে
সম্পূর্ণভাবে তাকিয়েছিল পিনাকির দিকে। পিনাকির গলার বকুনি সুর শুনেও সে হেসেছিল। রত্না সহজে রাগে না, বরং পিনাকিকেই সে রাগাতে ভালোবাসে। সে বলেছিল, সেই ছাতার কাপড়ে আবার অনেকগুলো তাপ্পি মারা, সেই রকম ছাতা নিয়ে যদি আমি বেরোতুম তুমি খুশি হতে? পিনাকি তবু জেদ ধরে বসল। হ্যাঁ, বৃষ্টি ভিজে অসুখ বাঁধানোর চেয়ে সেরকম ছাতা নিয়ে বেরোনো ভালো, লোকে যা বলে বলুক। রত্না বলল, সেটা নিয়েই বেরোতে যাচ্ছিলাম, কিন্তু খুলতে যেতেই শিকটিকগুলো সব ছিটকে গেল। আর একটু হলে আমার চোখে লাগছিল আর কি। ওটা আর সারানো যাবে না। বাবা বললেন ছাতাটা 26 বছরের পুরনো, তার মধ্যে গত 3 বছর সেলাই হয়নি। পিনাকি তবু হার মানল না, বলল, একদিন স্কুলে না গেলে কি হতো, বৃষ্টি ভিজেও যেতে হবে? কদিন ধরে প্রায় তো ভোরের দিকে বৃষ্টি হচ্ছে, কদিন আর স্কুল কামাই করব? কেন যে ঠিক ভোরের দিকেই বৃষ্টি হয়? পিনাকি ক্রুদ্ধভাবে আকাশের দিকে তাকিয়েছিল। সকাল 6টার সময় বৃষ্টি নামতে পারে না, রত্নার স্কুলে যাবার সময়টা বাদ দিয়ে? রত্নার একবার প্লুরিসি হয়েছিল, বৃষ্টি ভেজা তার পক্ষে খুব খারাপ। রত্না বলল, তাছাড়া একটু থেমে গেল, আঙুল দিয়ে ভুরুর ওপর জল মুছল। তারপর আবার বলল, তাছাড়া তুমি এখানে দাঁড়িয়ে থাকবে জানতাম, তবু আমার বাড়িতে বসে থাকতে ভালো লাগবে। আজ আর স্কুলে যেও না। কিন্তু বাড়িতেও ফিরবো না। কেন? বাবা কিটকিট করবে। বাবার ধারণা একদিন স্কুলে না গেলেই চাকরি চলে যায়। ঠিক আছে, আমাদের বাড়িতে চলো। যাচ্ছি। আমার চাকরি গেলে তুমি দায়ী থাকবে কিন্তু। এটা 1.5 মাস আগেকার কথা। পিনাকি আকাশের দিকে তাকালো। মেঘের গায়ে লাল লাল আভা। সারা রাত গুমোট গরমে সবাইকে ভুগিয়ে ঠিক ভোরের দিকে ঝড় বৃষ্টি শুরু হবে। রত্না এখনো ছাতা কেনেনি। বেসরকারি ছোট স্কুলটাতে রত্না মাইনে পায় 115 টাকা। এর মধ্যে বাস ভাড়া আছে, টিফিনেও কিছু খেতে হয়। রত্নার বাবার এখন 1 পয়সা রোজগার নেই। রত্না একটু ভালো মাইনে, এই 350 কাছাকাছি একটা মাস্টারির কাজ পেয়েছিল আসানসোলে। পিনাকি সেখানে রত্নাকে যেতে দেয়নি। রত্না অত দূরে চলে গেলে সে কি নিয়ে থাকবে? তাছাড়া সেখানেও রত্নাকে বাবা ছোট ভাই বোনেদের নিয়ে যেতে হবে, মাত্র 350 টাকায়। তার চেয়ে কলকাতায় টিউশনি আছে, আরো যদি কিছু পাওয়া যায়। রত্নাদের বাড়ির সামনে দাঁড়িয়ে পিনাকির ডান পায়ের জুতো ও প্যান্ট কাদায় মাখামাখি, পকেটে একটাও পয়সা নেই। তবু সে একটা প্রতিজ্ঞা করে ফেলল। সে খুব আস্তে আস্তে বলল, রত্না, খুব শিগগিরই তোমাকে একটা ছাতা কিনে দেব, রঙিন ফুল কাটা ছাতা, সেই যেগুলো বোতাম টিপলেই খোলে আর গুটিয়ে ছোট্ট করে ফেলা যায়, হাত ব্যাগের মধ্যে ঢোকানো যায়, ঠিক সেই রকম। রত্না, খুব শিগগিরই তোমার জন্য। রত্নাকে যেদিন ছাতাটা উপহার দেবে সেদিন নিশ্চয়ই রত্না একটু বকবে তাকে বাজে খরচ করবার জন্য। পিনাকি উদার হেসে বলবে, আর এমন কি, এই তো তোমাকে রাজছত্র দিলাম, এরপর তোমাকে রাজপ্রাসাদ উপহার দেব। মহারানী হর্ষমুখীর বদলে এই রাস্তার নাম হবে মহারানী রত্না কুমারীর নামে। কারুর বাপের সাধ্য নেই যে আটকায়। পিনাকি এরপর পা চালালো বেশ জোরে। রাত অনেক হয়ে যাচ্ছে। তাদের পাড়ার কাছাকাছি পানের দোকানটা তখন ঝাঁপ ফেলতে শুরু করেছে। পিনাকি এক দৌড় লাগালো। কোনো ক্রমে শেষ মুহূর্তে পৌঁছে হাঁপাতে হাঁপাতে বলল, দিনুদা, 1 প্যাকেট সিগারেট আর দেশলাই। দিনুদা নিজের জিনিসপত্র গোছাতে গোছাতে একবারটি আর চোখে দেখল পিনাকিকে। সিগারেটের প্যাকেটের দিকে হাত বাড়ালো না। দিনুদা, 1 প্যাকেট সিগারেট আর একটা দেশলাই। কই, পয়সা দিন। হ্যাঁ হ্যাঁ, দেব দেব, আজ নয়, মানে আমার যেন কত হয়েছে, 15 টাকা। আপনি নিজেই তো কাল বলে গেলেন যে ওটা শোধ দেবার আগে আর ধার নেবেন না।
এখন থেকে নগদ পয়সায়। দিতাম, আজই দিতাম। 20 টাকা পকেটমার হয়ে গেল। বউবাজারে বাসে এত ভিড়, লোকটাকে আগে সন্দেহ করেছিলাম। এই গল্প শোনবার ব্যাপারে দিনুদার কোনো উৎসাহ নেই। 1 প্যাকেট সিগারেট আর দেশলাই ছুঁড়ে দিয়ে বলল, 15 টাকা 83 পয়সা হলো, সরুন, দোকান বন্ধ করব। পিনাকি বলল, দিয়ে দেব তোমাকে, সব ধার শোধ করে দেব দিনুদা, আর কোনো চিন্তা নেই। পিনাকি এমন সুরে বলল কথাটা যেন সে নতুন চাকরি কিংবা লটারির পুরস্কার পেয়েছে। দিনুদা একবার মুখ ঘুরিয়ে পিনাকিকে না দেখে পারল না। পিনাকি আর দাঁড়িয়ে থাকলো না সেখানে। এ পাড়ার কুকুররা পিনাকিকে চেনে। পাশের বড় ফ্ল্যাটগুলোর 2-1টা ঘরে এখনো আলো জ্বলছে। পিনাকি গলির মধ্যে ঢুকল। তাদের বাড়ির দরজাটা বন্ধ। সন্ধ্যে থেকেই বন্ধ থাকে, না হলে ছিঁচকে চোর ঢুকে পড়ে। দরজার গায়ে স্ক্রু দিয়ে লাগানো পিনাকির বাবার আমলের লেটার বক্স। রং আর লেখা অস্পষ্ট হয়ে গেছে। ভিতরে উঁকি মেরে দেখল কোনো চিঠি আছে কি নেই। পিনাকি মনে মনে ঠিক করল লেটার বক্সটা রং করাতে হবে। সুন্দর ঝকঝকে লেটার বক্স না হলে কি আর ভালো চিঠি আসে? বাবা বেঁচে থাকতে তার নামে কত চিঠি আসত, পিনাকির নামে কোনো চিঠি আসে না। একদিন আসবে ঠিকই। দরজার কড়া নাড়লে একতলার ভাড়াটেরা বিরক্ত হয়, তাদের ঘুম ভেঙে যায়। দরজায় একটা কলিং বেল লাগালে এ সমস্যা মিটে যায়। সাউথ ক্যালকাটা সব বাড়িতেই কলিং বেল থাকে, সেখানে কড়া নেড়ে ডাকে না পিনাকি দেখেছে। এবার তাদের বাড়িতে একটা কলিং বেলও লাগাতে হবে, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি। কড়া নাড়তে হলো না, তার আগে দরজা খুলে গেল। মা। তাদের বাড়িতে বারান্দা নেই। পিনাকি তো দোতলার জানলাতেও কারুকে দাঁড়িয়ে থাকতে দেখেনি, তবু মা কি করে টের পেল? কি রে, এত দেরি করলি? পিনাকি অস্পষ্টভাবে বলল, এই একটু দেরি হয়ে গেল। দোতলায় এসে পিনাকি আগে পায়ের কাদা ধুলো ধুয়ে নিল, তারপর জুতো জামা খুলতে লাগলো একটা একটা করে। মা সর্বক্ষণ তাকিয়ে আছেন পিনাকির দিকে, চোখে মুখে চাপা উত্তেজনা। কি রে, দেখা হয়েছিল? হ্যাঁ। তারপর কি হলো? কিছু বলছিস না কেন? দাঁড়াও, বলছি, প্যান্টটা ছেড়ে আসি। নিজের ঘরে গিয়ে পিনাকি আলো জ্বালল না। তার ছোট ভাইটা ঘুমিয়ে আছে, যদি জেগে যায়। অন্ধকারে নগ্ন হয়ে সে পোশাক বদলালো। বেরিয়ে এসে বলল, মা, খাবার দাও। মেঝের উপর আসন পাতা, তার সামনে খাবার ঢাকাই রয়েছে, রুটি, ডাল আর ঢেঁড়সের তরকারি। খিদে পেট চড়চড় করছিল। এতক্ষণ পিনাকি টের পায়নি। সে বেশ উপভোগ করে খেতে লাগলো। উনি তোকে চিনতে পেরেছিলেন? হ্যাঁ, তোমার কথাও জিজ্ঞেস করেছিলেন মিস্টার ব্যানার্জি। আসল কথাটা কি হলো তাই বল না। পিনাকি হাসি মুখে মায়ের দিকে তাকালো, তারপর খুব সহজভাবে বলল, চাকরিটা হয়নি মা। মা কয়েকটা মুহূর্ত চুপ করে রইলেন, রক্তশূন্য মুখ। তারপর তিনি ফ্যাকাশে ভাবে হাসবার চেষ্টা করে বললেন, তুই আমার সঙ্গে ইয়ার্কি করছিস? তোর তো সবটাতে ইয়ার্কি করার স্বভাব। পিনাকি মায়ের সঙ্গে একটু ইয়ার্কি করবেই ঠিক করেছিল। যদি চাকরিটা হয়ে যেত তাহলে মায়ের কাছে সহজে সে কথাটা ভাঙতো না। শেষ মুহূর্তে মা কান্নাকাটি শুরু করলে খবরটা দিয়ে মাকে চমকে দিত। কিন্তু যে চাকরি হয়নি তা নিয়ে আবার ইয়ার্কি কি? এই ইয়ার্কির শেষে তো কোনো চমক নেই। সে বললে, মিস্টার ব্যানার্জি খুব দুঃখ করলেন মা, ওর কোনো হাত নেই এখন। ওর বাবা থাকলে উনি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করতেন আমার জন্য। ওই পোস্টে আগেই লোক নেওয়া হয়ে গেছে। মা শুধু বললেন, যা, ভালোই হয়েছে। চাকরিটা পেলে দুর্গাপুর চলে যেতে হতো, কিন্তু মাইনে তো ছিল 700 টাকা। তা ছিল।
ওটা পেলে আমরাও দুর্গাপুরে গিয়ে থাকতাম। পিনাকি দেখল মা ছেঁড়া শাড়ি পরে আছেন। বিধবার থানের কতই বা দাম, তাও ছেঁড়া। বাবা মারা গেছেন 2 বছর আগে। অবস্থা এতটা খারাপ হতো না যদি না বৌদির সঙ্গে মায়ের দারুণ ঝগড়া হওয়ার ফলে দাদা 8 মাস আগে আলাদা হয়ে না যেত। দাদা ভালোই চাকরি করে, মাসে 150 টাকা করে এখনো বাড়িতে দেয়। দাদার পাঠানো টাকা মা ছোন না। পিনাকি অবশ্য টাকাটা ফেরত দিতে পারেনি। নিজে চাকরি পেলে দাদাকে সব টাকা শোধ করে দেবে ঠিক করেছে। দাদার টাকায় মা কাপড় কিনবেন না। পিনাকি মায়ের জন্য একজোড়া ভালো তাঁতের শাড়ি কিনে দেবে। তার কোনো বন্ধু বান্ধবের মা ছেঁড়া শাড়ি পরেন না। শুধু তার মা কেন একা ছেঁড়া শাড়ি পরবেন? চালাকি নাকি? পিনাকি এটা কিছুতেই সহ্য করবেন না। সে বলল, মা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মা নিঃশব্দে কাঁদছেন। মায়ের কান্নাটা যে এখন ঠিক কি কারণে তা পিনাকি বুঝতে পারল না। মা কি প্রফুল্ল ব্যানার্জির কথা ভাবছেন? মাই পিনাকিকে পাঠিয়েছিলেন প্রফুল্ল ব্যানার্জির কাছে। পিনাকি নিজের চেষ্টায় এতদিনে চাকরি জোগাড় করতে পারেনি। কাগজে বিজ্ঞাপন দেখে মাই পিনাকিকে বলেছিলেন, তুই ওর সঙ্গে গিয়ে সরাসরি দেখা কর, আমার নাম বলবি বেহালা চৌধুরীদের বাড়ির মেয়ে, উনি ঠিক চিনবেন, ঠিক ব্যবস্থা করে দেবেন। পিনাকি পরে জেনেছিল ওই প্রফুল্ল ব্যানার্জির সঙ্গে 38 বছর আগে তার মায়ের বিয়ে হবার কথা ছিল। তখন মায়ের বয়স 21। মেনি ঝুলিয়ে দুপুরে সিনেমা দেখতে যেতেন। প্রফুল্ল ব্যানার্জি মাকে বিয়ে করবার জন্য খুব পাগল হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 2 বাড়ির ঘোর আপত্তিতে হয়নি। প্রফুল্ল ব্যানার্জির বাড়িতে গিয়ে পিনাকির বেশ মজা লেগেছিল। এই লোকটি তার বাবা হলেও হতে পারত। তাহলে সেই কিয়াতলা রোডের বাড়িতে থাকত, কুকুরের গলায় চেন বেঁধে বেড়াতে যেত বিকেলে। 38 বছর আগেকার দুর্বলতার কথা মিস্টার ব্যানার্জি বিশেষ মনে রাখেননি। তিনি মায়ের নাম শুনেই চিনতে পেরেছিলেন ঠিকই, কিন্তু তার এই হলেও হতে পারত ছেলেটির প্রতি আলাদা কোনো আগ্রহ দেখাননি। শুকনো ভদ্রতার সঙ্গে আপনি আপনি সম্বোধনে কথা বলেছেন পিনাকির সঙ্গে। চাকরিটা পেয়েছে তাঁরই বর্তমান শালা। খেয়ে উঠে পিনাকি দেশলাই সিগারেট নিয়ে ছাদে উঠে গেল। ঠান্ডা হাওয়ায় বসে এই সময় গোটা 2 সিগারেট টানতে চমৎকার আরাম। 3 তলার ভাড়াটেদের রেডিও রেডিয়ালের তারটা বেশ উঁচু। আগে পিনাকি লাফিয়ে সেটা ছুঁতে পারত, এখনো কি পারে? 3 বার লাফিয়ে সেটা ছুঁয়ে দিল। এখনো পারে। তার গায়ে জোর আছে, শরীরে কোনো অসুখ নেই, একটা কমার্স ডিগ্রি আছে। সে কেন হেরে যাবে? ইদানিং পিনাকি বড্ড বেশি হেরে যাচ্ছিল। সব সময় তার মুখে একটা তেতো স্বাদ। 17 জায়গায় চাকরির চেষ্টা করে ব্যর্থ হবার পর ও ভেবেছিল আর কিছুই হবে না তার দ্বারা। ছোট ভাইটা পড়াশুনোর ব্যাপার নিয়ে ঘ্যান ঘ্যান করতে এলে 2 দিন আগে পিনাকি তাকে ধমক দিয়েছে কুৎসিত ভাষায়। পরপর কয়েকদিন রত্নাকেও সে এড়িয়ে গেছে। দূর থেকে রত্নাকে দেখেও কাছে যায়নি। সিগারেট কেনেনি পাড়ার দোকান থেকে, মায়ের মুখের দিকে তাকায়নি। সে হেরে গিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। দারিদ্র্য শুধু তাকে বিপদে ফেলেনি, তার মনটাকেও ছোট করে দিচ্ছিল। সে ছোট ভাইয়ের জ্যামিতির বাক্স পুরনো কেনার কথা ভাবে। সিগারেটের শেষ টুকরোটা মাটিতে জোরে ছুঁড়ে ফেলে সে দাঁতে দাঁত চেপে বলল, আমি পিনাকি সরকার, আমাকে আটকাবে কোন শালা? এবার নিচে ফিরে যেতে হবে। সে না গেলে মা ঘুমাবে না। মা কি এখনো কাঁদছে? পিনাকি ফিসফিস করে বলল, মা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার জন্য 2টো শাড়ি আর পল্টুর জন্য চকচকে জ্যামিতির বাক্স, আমাদের দরজা, কলিং বেল, রত্নার জন্যে ফুলকাটা ছাতা। রত্না তার সবচেয়ে প্রিয় শাড়িটা পরে আসবে সেদিন। ঝকঝকে রোদের মধ্যে ওর মাথায় রঙিন ছাতা।
ওর মুখে একটা অন্যরকম আলো পড়বে। রত্না আসবে বাড়িতে। পল্টু ছুটে যাবে মোড়ের থেকে সন্দেশ কিনে আনতে। মা, মা, তুমি হাসবে। কতদিন পরে তোমার মুখে এরকম হাসি। মা, মা, আমি সব দিতে পারি, আমি দিতে পারি এই সব, বিশ্বাস করো। আর সবাই কত কি পারে, আর আমি এই সামান্য কটা জিনিস কেন পারবো না? নিশ্চয়ই 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 মা, আমি তোমাদের জন্য সব কিছু পারি। আমি পারি, আমি পারি, আমি পারি। আমি কেন পারবো না? আমি অন্যদের থেকে কম কিসে? কিন্তু সবচেয়ে আগে চিঠির বাক্সটা রং করা দরকার। কাল সে নিজের হাতে ওটা রং করবে। রঙিন ঝলমলে ডাক বাক্সটাতে একদিন একটা সুন্দর চিঠি আসবে, যে চিঠিটা তাকে বলবে, পিনাকি, তুমি পারো, তুমি পারো, তুমি সব পারো।